আজ সোমবার 16ই ফেব্রুয়ারি এবং আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, তবে বাজে এখন সকাল 4টে। আমি এখন যাচ্ছি আমার একটা বান্ধবীকে পিক করতে, যিনি আমার পেছনে বসে যাবে। তারপর আমরা ওখান থেকে সয়ে যাব অজয়নগরে আমার কিছু বন্ধু বান্ধব আছে, তারা দাঁড়িয়ে আছে। তাদের সাথে দেখা করে আমরা সোজা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। তাহলে এখন এতটুকুই থাক, এরপরে বন্ধুদের সাথে দেখা করে তারপরে ভিডিও রিজিউম করব। আমরা এই আমার বান্ধবীকে পিক আপ করে নিয়ে এখন যাচ্ছি যাদবপুরের দিকে। একজন যাওয়ার কথা ছিল, সে এখনো ফোন ধরছে না, আমি জানি না কি করবে। আরেকজন আসছে, আমার ভাই আসছে অজয়নগরে আমাকে ছাড়তে। তো একেবারে অজয়নগরে গিয়ে সবার সাথে দেখা করে তখন সবাইকে দেখাচ্ছি। এখনের মতন চলো, টাটা। বাজে এখন সকাল 4:30। আমরা দাঁড়িয়ে রয়েছি অজয়নগরে। এই আমরা সবাই এখানে দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে। এই আমার ভাই ছাড়তে এসছে আমাকে, এই যে ভাই আরেক ছাড়তে এসছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খোঁচানো স্বভাব, এই যে ডান্ডিয়া। ঠিক আছে, এবার আমাদের রাস্তায় দেখা হবে মোটর ব্লগিং সেটআপে। এখন আমরা বেরিয়ে এই সল্টলেক স্টেডিয়ামের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। সোজা এগিয়ে আমরা যশোর রোড ধরবো, দমদমের বাস থেকে। যশোর রোড থেকে মধ্যমগ্রাম দিয়ে যাবো না কিনা বিরাটি হয়ে ঢুকবো সেটা এখনো ডিসাইড করে উঠতে পারিনি। রাস্তা যে দিকটা ফাঁকা থাকবে সেদিকটা দিয়ে ধরে সোজা আমরা ওইখান দিয়ে ঢুকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরবো। এই যে সল্টলেক স্টেডিয়ামের মেট্রো স্টেশন, আমরা এর তলা দিয়ে এখন ঢুকবো। এই যে আমাদের শুভদা এবং প্রিয়াঙ্কা দি দুজনে নিজেদের মতন আরাম করে যাচ্ছে। শুভদার একটা বিরাট সুবিধা হচ্ছে, স্যাডেল ব্যাগটা এতটাই বড় যে এক্সট্রা করে আর কোনো লাগেজ ক্যারিই করতে লাগে না। আমার যেরকম স্যাডেল ব্যাগের সাথে আবার একটা টেল ব্যাগ লাগাতে হলো, শুভদার দেখো কি সুন্দর দুটো স্যাডেল ব্যাগে এঁটে গেছে। এখন যাচ্ছি মধ্যমগ্রামের ভেতর দিয়ে। আমরা সোজা এসে মধ্যমগ্রাম থেকে আমরা বাদিক নিলাম, বাদিক নিয়ে এখন আমরা সোজা এগিয়ে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে আমরা কাপার মোড় অবধি যাব। সেখান থেকে কাপার মোড় থেকে আমরা ফ্লাইওভারের তলা দিয়ে ঢুকে আমরা বড় জাগলির দিকে ঘুরে যাব। তাহলে চলুন কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই মধ্যমগ্রামের রাস্তাটা ছাড়িয়ে আমরা এখন ঢুকতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই যে সামনের ফ্লাইওভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারের তলার থেকে আমরা ডান দিক মারলেই কল্যাণী এক্সপ্রেসে উঠে পড়বো। খেয়ালে রাখবেন ডান দিক মারবেন, যদি বাদিকে যান তাহলে কিন্তু দমদম চলে যাবেন। এই যে আমরা ডান দিকে ঘুরলাম, এটা সোজা চলে যাচ্ছে কল্যাণী। এই যে এই আমরা উঠে গেছি এবার কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এই রাস্তাটা এত ভালো করেছে, আমাদের ন্যাশনাল হাইওয়েগুলো এরমভাবে মেনটেন করতে পারে। দেখুন রাস্তাটা একবার দেখুন, না একটা গাড্ডা আছে, না খানা খোদা আছে, কিচ্ছু নেই। রাস্তাটা এত সুন্দর বানিয়েছে। ন্যাশনাল হাইওয়েগুলো এরমভাবে মেনটেন করতে পারে না। আমাদের রাজ্যের জাতীয় সড়কগুলোকে দেখলে মনে হয় ওর থেকে আমাদের গলির রাস্তা ভালো। যাই হোক, এখন আমরা কাপা অবধি টানটান এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলবো। আপনারা রাস্তা দেখতে থাকুন, আমরা চলতে থাকি। এই আমরা এখন এসে পৌঁছেছি বড় জাগুলির মোড়।
এটিকেই বলা হয় বড় চাগুলি। এখান থেকে আমরা যদি সোজা চলে যাই তাহলে রাস্তাটা চলে যাচ্ছে গইঘাটার দিকে, পেছন দিকে কলকাতা, সামনের দিকে গইঘাটা। আমরা নেব বাদিক, এটা ডান দিকেও গেলে কলকাতা যাওয়া যায়। আমরা এই যে বাদিক নেব কৃষ্ণনগরের দিকে। এই বাদিকটি নিয়ে আমরা ফ্লাইওভারের নিচ থেকে বেরিয়ে যে রাস্তাটায় কনভার্জ করতে চলেছি সেটিকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 12, যেটাকে আগে জানা হতো জাতীয় সড়ক 34 হিসেবে। এই 34-এর নামকরণ পাল্টিয়ে করা হয়েছে 12। এটি এখন কানেক্ট করে এখান থেকে সোজা শিলিগুড়ি, নাকি সরি, এটি কানেক্ট করে সোজা এখান থেকে ডালখোলা। ডালখোলা থেকে রাস্তাটা ভাগ হয়ে ডান দিকে চলে যায় শিলিগুড়ির দিকে। আমরা এটিতে কনভার্জ করে, এই যে কনভার্জ করলাম, এবার আমরা আর কোনো ডান দিক বা দিক না দেখে সোজা ডালখোলা অবধি একদম টান টান চালাবো। চলুন আপনারা রাস্তা দেখতে থাকুন, আমরা কোথাও একটা দাঁড়িয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। দেখুন কথা বলতে বলতে এই চলে এলাম আমরা আজকের মতন এই দ্বিতীয় টোল প্লাজা আমাদের। এটি হচ্ছে বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। দেখুন ওখানটায় নাম লেখা রয়েছে। এই সব লোকদের জন্য দেখুন যতই ভদ্র থাকার চেষ্টা করি, এই কিছু লোক আছে যাদের জন্য মুখ দিয়ে শুদ্ধ ভাষা বেরোতে বাধ্য। এরকম কিছু বরাহনন্দন রাস্তায় থেকেই যায়, কি করা যাবে আর। দেখুন সামনে রাস্তায় কিরকম কুয়াশা উঠে এসছে, এই দেখুন এরকম অদ্ভুত লাগছে দেখতে, কুয়াশায় ঢেকে গেছে। ওই দেখুন ওই পারে সূর্যটা দেখুন। এর জন্য আমরা মানে যতই কষ্ট হোক, যতই যাই হোক না কেন, আমরা না ট্রেনে, বাসে, প্লেনে হোক, যাতেই হোক আমরা যেতে চাই না, আমরা গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে চাই। এখন বাজে সকাল 7টার মতন বাজে, হয়তো 7টা বাজে। আমরা এসে দাঁড়ালাম উদয়পুরে, ফুলিয়া থেকে ছাড়িয়ে আর কিছুটা এগিয়ে উদয়পুরে। এই যে দোকানটা, এই দোকানের সামনে এই চায়ের দোকানটা, এই চায়ের দোকানে আমরা সবাই দাঁড়িয়ে এখন একটু চা খাচ্ছি। বাড়ির থেকে 110 কিলোমিটার চালিয়ে এসে এখন আমরা একটু চায়ের ব্রেক নিলাম। এরপরে চাটা খেয়ে আমরা এগোবো, এরপরে যত সম্ভব বহরমপুর বাইপাসে দাঁড়াবো। আমরা এই এখন কৃষ্ণনগর ছাড়িয়ে বেরিয়ে বেথুয়াডৌড়ির জঙ্গলের দিকে এগোচ্ছি। কিছুক্ষণ পরেই বেথুয়াডৌড়ির জঙ্গল শুরু হয়ে যাবে। এই বেথুয়াডৌড়ির জঙ্গল দুটো জেলাকে কানেক্ট করে, সেটি হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ। নদিয়া এবং মুর্শিদাবাদের বাউন্ডারি হিসেবে কাজ করে হচ্ছে বেথুয়াডৌড়ির জঙ্গলটি। এই যে আমরা বাদিকে আমাদের পড়ছে বেথুয়াডৌড়ির জঙ্গল। আমরা এখন বেথুয়াডৌড়ি ক্রস করছি। আজকের দিনের 3 নম্বর টোল প্লাজায় এসে আমরা পৌঁছেছি। এটি হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। ঠিক বেথুয়াডৌড়ি ক্রস করার পরেই এই টোল প্লাজাটা পড়ে। আমরা যত সম্ভব মুর্শিদাবাদ ঢুকতে চলেছি কিছুক্ষণের মধ্যে। এই যে আমাদের শুভদা এখন গাছে জল দেওয়া প্রকল্প শুরু করেছে। দেখো আবার দুলে দুলে গাছে জল দিচ্ছে। আমরা এখন ঢুকলাম পলাশী বলে একটি জায়গাতে। আপনারা হয়তো সবাই এই জায়গাটির নাম শুনেছেন। বিখ্যাত পলাশীর যুদ্ধ লড়া হয়েছিল এখানে। এবং ওই সামনে এগিয়ে গেলে আমরা পলাশীর একটা ওয়ার মেমোরিয়াল পাবো। এই যে যুদ্ধটার স্মৃতিতে এখানে একটা গেট বানানো হয়েছিল, সেই গেটটা আমি আপনাদের দেখাচ্ছি। বহু প্রাচীন জায়গা এই পলাশী। এই দেখুন সামনে ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সাদা এবং নীল রঙের গেটটি, ওটিই হচ্ছে পলাশীর ওয়ার মেমোরিয়াল। পলাশীর যুদ্ধের স্মৃতিতে এটি তৈরি করা হয়েছিল। এই দেখুন, আপনারা হয়তো ওখানে পড়তে পারবেন জিনিসটা, এই যে লেখা রয়েছে পলাশী ওয়ার মেমোরিয়াল।
এখানে লোকে যেভাবে গাড়ি চালাচ্ছে আমি বেশিক্ষণ ওদিকে চোখ দিতে পারছি না। এইবার আমরা এর পরের স্টপ, আমরা এবার সোজা এগিয়ে যাব। আমাদের এর পরের স্টপটা হবে আমরা মোরগ্রামের কাছাকাছি। আগের বার আমি আর আমার যে বন্ধুটা আমাকে ছাড়তে এসেছিল রাজদীপ, আমরা যখন শিলিগুড়ি গেছিলাম তখন আমরা এখানে একটা অপূর্ব রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। ছোটোখাটো রেস্টুরেন্ট, কি নাম তাও মনে নেই, কিন্তু আলুর পরোটাটা এত ভালো বানিয়েছিল যে আমরা 2 প্লেট করে খেয়েছিলাম, তারপরে আর লাঞ্চই করিনি, আমরা এত পেট পুড়ে খেয়ে নিয়েছিলাম। তো সেই রেস্টুরেন্টটা খুঁজে যদি পাই তাহলে সেই রেস্টুরেন্টে দাঁড়াবো এবং দাঁড়িয়ে আবার আলুর পরোটা খাবো। তাহলে চলুন একেবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা এই বেলডাঙ্গা ঢুকেছি। ক্যামেরাটায় কিছুক্ষণ আগে চালাইনি, কারণ রাস্তাটার এমন অবস্থা হয়েছিল যে মানে মুখ দিয়ে ভালো ভাষা বেরোচ্ছিল না। এত বাজে রাস্তার অবস্থা যে অফরোডিং করতে গিয়ে মানে ট্যাঙ্কি দেখবো না নিজের গাড়ি বাঁচাবো সেটাই বোঝা মুশকিল। এই ফ্লাইওভারটা যতদিন না রেডি হচ্ছে বেলডাঙ্গা, ততদিন এই জায়গাটার মানে খুব বাজে অবস্থা। স্পেশালি এই অফিস টাইমে দিনের বেলাটা এখানে ক্রস করতে এত বিরক্ত লাগে, এত বিরক্তি ফারাক্কাতেও লাগে না। সামনের মাইল ফলক বলছে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 এবং বহরমপুর 7 কিলোমিটার। এই 7 কিলোমিটারের মধ্যে বহরমপুর শহর বাদিকে পড়বে এবং ডান দিকে যদি আমরা চলে যাই, যেটা আমরা এই রাস্তাটা নিতে যাই, সেটাকে বলা হয় বহরমপুর বাইপাস। এই রাস্তাটি নতুন বিগত 3-4 বছরে বানানো হয়েছে। এই রাস্তাটির সুবিধা কি হয়, বহরমপুর শহরের ভেতর যে ট্রাফিকটা হয় সেটাকে আমরা অ্যাভয়েড করে পুরো বাইপাস করে দিয়ে আমরা ফ্লাইওভার ধরে একদম শহরের শেষে গিয়ে নামবো। এই যে বহরমপুর বাইপাস দেখুন, এই যে বাদিকে চলে গেল যে রাস্তাটা, এটা ঢুকে গেল বহরমপুর শহরের দিকে। আমরা এই যে ডান দিকের রাস্তাটা নিচ্ছি, এখন সিগন্যালটা পড়ে রয়েছে। এই যে রাস্তাটা আমরা নিতে চলেছি, এই যে সোজা, এটা হচ্ছে বহরমপুর বাইপাস। সোদা দেখে চালাবে, বহরমপুর বাইপাসের অবস্থা ভালো না। এই হচ্ছে বহরমপুর বাইপাস। আমি কেন শুভদাকে আস্তে চালাতে বললাম, কারণ আমি লাস্ট টাইম যখন এসেছিলাম, দেখুন উল্টো দিকের সাইডটার অবস্থা দেখুন, খুব দুর্দশায় হয়ে রয়েছে। এখানে যদি আপনি গাড়ি যদি না দেখে চালান, যে কোনো একটা গাড্ডায় যদি আপনার গাড়িটা পড়ে একটা হাই স্পিডে, না কিচ্ছু হবে না, ফর্কের অয়েল সিলটা কেটে যাবে এবং আপনার হাত পা সব ঝনঝন করে উঠবে। এই দেখুন 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 দেখুন, বলতে না বলতে যদি গাড়ি আমি যদি আরও জোরে থাকতো তাহলে ভাবুন কি হতো। মানে একটা রাস্তা বানানো হচ্ছে আর 3 বছরের মধ্যে সেই রাস্তার আর কিছু থাকছে না, তাও যাওয়ার অবস্থাটা যাও ভালো, দেখুন ফেরার অবস্থাটা দেখুন, রাস্তাটার অবস্থা দেখুন শুধু আপনারা। এই রাস্তাটা যে আমরা ফিরবো, এই রাস্তা দিয়ে ফিরতে গেলে যে কি অবস্থা হয় দেখুন, সামনে আবার যাওয়ার সময় দেখুন, এই দেখুন। বহরমপুর বাইপাসে যতদূর আমি এখানে দেখতে পাচ্ছি, এখন বহরমপুর বাইপাসের ফেরার যে রাস্তাটা, সেটি যথাসম্ভব কাজ চলাকালীনের জন্য ওটা বন্ধ করে রেখেছে। এর জন্য এইটা পুরো সিঙ্গেল লেন করা। তাই ভাবছিলাম আমি ওঠার সময়, এত দেখছি উল্টো দিক থেকে ট্রাফিক আসছে কেন, এই দিকের রাস্তাটি বন্ধ করে রেখেছে। কাজ হচ্ছে যথাসম্ভব, কাজ শেষ হলে আবার চালু হয়ে যাবে। আজকের দিনের 4 নম্বর টোল প্লাজায় আমরা এসে পৌঁছলাম। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা এইটা ক্রস করেই আমাদের রেস্টুরেন্টটা পড়বে, যেখানে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সারবো। ঘড়িতে বাজে এখন প্রায় 10টা, আর আমরা এখন এসে পৌঁছেছি বহরমপুর বাইপাস ক্রস করে ঠিক মোরগ্রাম বলে একটি জায়গায়। মোরগ্রামের এখানে একটি হোটেল আছে, রূপালী ধাবা, রূপালী হোটেল অ্যান্ড ধাবা বলে, সেখানটাতে আমরা এসেছি। এই যে আমাদের গাড়ি রাখা রয়েছে, সেখানটাতে আমরা এসেছি এই ব্রেকফাস্ট করতে। আমরা নিয়েছি সবাই মিলে আলুর পরোটা। এই যে সবাই বসে রয়েছে এখানে, গল্প করছে ওরা। এখানে আমি লাস্ট টাইম যখন এসেছিলাম, আমি আর আমার একটি বন্ধু রাজদীপ,
তখন আমরা এখানেই ব্রেকফাস্টটা করেছিলাম। অপূর্ব বানায় আলুর পরোটাটি, তাই জন্য আমরা এখানেই দাঁড়ালাম। আলুর পরোটা এখন আসছে, আমরা খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। ঠিক এই দিকে রাস্তা দিয়ে সোজা স্ট্রেট গেলে ফারাক্কা। ফারাক্কা ক্রস করে হয়তো একটু দাঁড়াবো, তারপর সোজা ওখান থেকে ডালখোলা থেকে শিলিগুড়ি। চলো এবার খেয়ে একেবারে মোটর ব্লগিং সেট আপে দেখা হবে। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা এবং আমরা অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে উঠে রওনা দিয়েছি। প্রায় আধা ঘন্টা হলো আমরা রওনা দিয়েছি। এখন আমরা জঙ্গিপুর ক্রস করে এই অনুপপুর বলে একটি জায়গার সামনে দিয়ে যাচ্ছি। এখান থেকে ফারাক্কা আর কিলোমিটার 50-60 মতন দূর হবে। আশা করছি 1টা বাজতে আমরা ফারাক্কা ক্রস করে যাব, যদি জ্যাম না পাই। এই একটা জিনিস মাথায় খুব ঘুরছে যে যদি ফারাক্কাটা যেন ফাঁকা থাকে। এইবার এই এলাকাটা আশপাশটা দেখুন কি সুন্দর লাগছে না এটা। আমি ক্যামেরাটা অফ করে আর মানে পারলাম না অন না করে, ভাবছিলাম অন করবো না একবারে ফারাক্কায় গিয়ে, কিন্তু এটা দেখে মানে মনে হলো যে না অনটা করি। দেখুন কি অপূর্ব লাগছে, দেখুন রাস্তাটা যেরকম সেরকম আশপাশটা দেখুন। বিউটিফুল। এই হচ্ছে আমাদের বেঙ্গল। দেখুন রাস্তাটা কি সুন্দর বাঁক খেয়ে ঘুরেছে, দেখুন ওই ঘুরে ওইখান দিয়ে বেরিয়েছে, অপূর্ব দেখতে লাগে। এই হচ্ছে আয়রন ব্রিজ। আয়রন ব্রিজে মোটর ভ্যান, ওয়া 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 ওয়া, মানে এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা আজকে। এটাও বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, আগেরটাও বহরমপুর ফারাক্কা ছিল, এইটাও বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। না, ফারাক্কা এখনো দূরে, কিন্তু এই টোল প্লাজাগুলো যতক্ষণ না ফারাক্কা আমরা ক্রস করছি, এগুলো সবই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা ডিভিশনের মধ্যে পড়ছে। বাহ 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 বাহ, অসাধারণ। টোটো, অটো, ম্যাজিক গাড়ি এরাই তো চলবে হাইওয়েতে, আমরা তো গলিগালা দিয়ে গাড়ি চালাবো। চলুন এইবার সোজা গিয়ে দেখা হবে ফারাক্কার সামনে। এই হচ্ছে সেই আমাদের বিখ্যাত ফারাক্কা ব্যারেজ। চলুন আপনারা ব্যারেজটা দেখুন। যা জ্যাম, তো মনে হচ্ছে আপনাদেরকে মোটামুটি 20-25 মিনিট ধরে শুধু ব্যারেজই দেখাতে পারবো। তাই দেখাই আর কি, গুটি গুটি পায়ে এগিয়ে যাই ব্যারেজ। যদি একটু পুক পাক করে ওভারটেক করার জায়গা পাই। নাই, দেখি যদি জায়গা পাই, কপাল করে। বাবা ওরে বাবা রে বাবা, হ্যাঁ আমি দেখতে পাইনি, আমি চোখে পড়লো না আমার। তাহলে একটা ব্যারেজ পাস করতে অবস্থা দেখ, শুধু রগরটা দেখ। ওই পারের ব্রিজটা তৈরি হয়ে গেলে এই ঝামেলাটাই আর থাকে না। কোন আমল থেকে কাজ চলেছে দেখ, এখনো কাজ হচ্ছে ওখানে, দেখতে পাবি। দেখ ওই জায়গাটা দেখ, এখনো কাজ হচ্ছে না।
এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এর আগেরটা ছিল বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, যেহেতু আমরা তখনও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছিলাম। এটা হয়ে গেল এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, যেহেতু আমরা মালদা ডিস্ট্রিক্টে এন্টার করে গেলাম। ফারাক্কার ওই পার্টটা হচ্ছে মুর্শিদাবাদ, ফারাক্কার এই পার্টটা হয়ে যাচ্ছে মালদা। আমরা এখন মালদায় ঢুকে গেছি। এই সামনে কিছুটা এগোলে কিলোমিটার 100 মধ্যে পড়বে মালদা বাইপাস, তারপরে রায়গঞ্জ বাইপাস, দেন ডালখোলা। চলুন, রাস্তা যেরকম যাচ্ছে আমরা যেতে থাকি। এখনই কারোর খিদেও পাচ্ছে না সেরকম, কারণ সকালবেলার ব্রেকফাস্টটা একটু হেভি ছিল, যেহেতু আলুর পরোটা, এখনও কারো সেরকমভাবে হজম হয়নি। তার জন্য দেখি কত দূর চালাতে পারি। যদি ইচ্ছা করে মাঝখানে দাঁড়িয়ে কোথাও খেয়ে নেবো, যদি না ইচ্ছা করে তাহলে একেবারে সন্ধ্যাবেলা কিছু হালকা ফুলকা খেয়ে নিতে পারি। দেখা যাক। চলুন, আপনারা রাস্তার মজা নিন আর আমি চালানোর মজা নিই। এখন আমরা ঢুকতে চলেছি বিখ্যাত কালিয়াচক বাজারে মালদার। এই জায়গাটার নামে প্রত্যেকটি রাইডার আতঙ্কে থাকে। কেন জানেন তো? দুটো জিনিস, এক হচ্ছে মানুষ আর দ্বিতীয় হচ্ছে টোটো। এরা দুজন যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাস্তার মধ্যে চলে আসতে পারে। এই যে দেখুন, বলতে না বলতে এই দেখুন উল্টো দিক থেকে ড্যাং ড্যাং করে উঠতে উঠতে আসছেন উনি। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই এই এত সুন্দর এখানকার রাইডার। এদের জন্য কালিয়াচক আমাদের মানে নামটা শুনলেই কিরকম একটা জ্বর চলে আসে। আজকে আবার বাজার খোলা। আমরা নর্মালি রোববার দিন পাস করি, রোববার দিন বাজার বন্ধ থাকে। আজকে সোমবার, কালিয়াচকের বাজার খোলা। জানি না কি ফেস করব সামনে গিয়ে। এই আমরা এসে পৌঁছালাম মালদা বাইপাসের সিগন্যালটাতে। এই যে বাদিকের যে রাস্তাটা চলে গেছে, এটা চলে যাচ্ছে মালদা শহরের ভেতরে, বহরমপুর বাইপাসের মতনই। এটা চলে গেছে মালদা শহরের ভেতর। এবার মালদা বাইপাসটা আমি লাস্ট যখন এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুব একটা খারাপ যে ছিল তা না, মোটামুটি ভালোই ছিল রাস্তার অবস্থা। এবার উঠে দেখি কেমন অবস্থা হয়েছে, কারণ এই বাইপাসগুলো তো যেভাবে ধসছে। মুখ দেখতে দাঁড়িয়ে রয়েছে। বাহ, মালদা বাইপাস ভালো অবস্থায় আছে, গুড। শুধুমাত্র আমাদের এই বহরমপুর বাইপাসটারই অবস্থা একদম মানে খুব খারাপ অবস্থাতে। যাওয়ারটা তাও যাও চালানো যায়, ফেরারটার কিছু করা উচিত NHAI এর। মানে যে কোনো দিন যে কোনো গাড়ির খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে এই রাস্তাটা যেরকম অবস্থা হয়ে রয়েছে। চলতে চলতে চলে এলাম আমরা আজকের মতন 7 নম্বর টোল প্লাজাতে আজকের দিনের। এটিও হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। এই পরপর দুটি আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করলাম। এই ডিভিশনটা চলবে যতক্ষণ না আমরা রায়গঞ্জ বাইপাস ধরে রায়গঞ্জ ক্রস করছি, ততক্ষণ এই পুরোটা চলবে ফারাক্কা রায়গঞ্জ ডিভিশন টোল প্লাজা চলবে। আমরা এখন আমাদের জার্নি আবার স্টার্ট করেছি। মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, তখন আর ক্যামেরা চালাতে ইচ্ছা করেনি বলে আর দেখাতে পারলাম না। আমরা গাজলের সামনে একটি ধাবা ছিল, বর্মন ধাবা বলে, ওখানটায় দাঁড়িয়ে আমরা লাঞ্চটা সেরে নিলাম। কারণ আমাদের এই যে সামনে যিনি যাচ্ছেন শুভদা, হঠাৎ করে বললে যে আমার খিদে পাচ্ছে। এবার যখন খিদে পাচ্ছে বলেছে তখন খাওয়াতেই হবে, কিছু করার নেই। তো ওখানে ঢুকে আমরা কি খাবো ডিসাইড করলাম, সেটা হচ্ছে রুটি এবং এক তরকা। সিম্পল, কোনো ইজি টু ডাইজেস্ট এবং সব থেকে বড়ো কথা পকেট ফ্রেন্ডলি। 60 টাকা করে প্লেট এক তরকা এবং 5 টাকা করে রুটি। তরকাটা খুবই সুন্দর বানিয়েছিল এবং রুটিটাও যথেষ্ট নরম। খেয়ে পেটটাও ভরলো, মনটাও ভরলো। এখন খেয়ে দিয়ে উঠে আমরা একটুখানি 5টা মিনিট রেস্ট নিয়ে এখন আমরা আবার স্টার্ট করেছি। এখন একটু গাড়িটা জোরে চালাচ্ছি, কারণ যাতে টাইমটা একটু মেকআপ দিতে পারি। সানসেটের আগে আমরা চেষ্টা করছি যাতে রায়গঞ্জ বাইপাসটা ঢুকতে পারি, কারণ সানসেটের সময় রায়গঞ্জ বাইপাসটা খুব সুন্দর দেখতে লাগে। তাহলে চলুন
রায়গঞ্জ বাইপাসে ঢুকে ক্যামেরাটা অন করছি আবার। আমরা রায়গঞ্জ বাইপাসে একটুখানি দাঁড়িয়ে একটু গল্প আড্ডা করে একটু জল টল খেয়ে আমরা আবার রওনা দিলাম। এই করতে করতে সন্ধ্যের আলো প্রায় নেমে এলো এবং ডালখোলা এখনো 46 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে ডালখোলা যেতে আমাদের, যা মনে হচ্ছে। আকাশের রংটা এখনো লালচে হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলে এখন সময় দেখে যা মনে হচ্ছে আমরা শিলিগুড়ি 8:30 9টার আগে ঢুকতে পারবো বলে মনে হয় না। আমাদের আজকের 8 নম্বর টোল প্লাজায় আমরা এসে পৌঁছেছি। এটির সেরকম কোনো নাম নেই, এটি কোন ডিভিশনে সেটি মেনশন করা নেই, কিন্তু আমার যতদূর মনে হয় এটি ওই সেই রায়গঞ্জ ডিভিশনেরই হবে। রায়গঞ্জ ডিভিশনের হবে কারণ কি, কারণ এরপরের এটা রায়গঞ্জই চলছে, এরপরে আমরা ডালখোলা ঢুকতে চলেছি। আমার যতদূর মনে হয় এটা রায়গঞ্জ ডিভিশনেরই টোল প্লাজা। যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ আপনারা ঠিক করে দেবেন। যাই হোক, এবার আমরা এগিয়ে চলি নিজেদের মতন করে। এই আমরা ডান দিক নিলাম, এই ডান দিক নিয়ে আমরা এখন স্ট্রেট কিষানগঞ্জ যাব, কিষানগঞ্জের পরে ইসলামপুরের পর শিলিগুড়ি। রাস্তাটা একটু ঘোরা হয় কিন্তু রাস্তাটা অনেক ভালো কন্ডিশনে রয়েছে। চলুন, এই রাস্তাটা শুরুর দিকে একটুখানি হজবরলা আছে, ওটাকে ন্যাভিগেট করে আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এটি আমাদের আজকের 9 নম্বর টোল প্লাজা। এটি হচ্ছে ডালখোলা দিয়ে ঢোকার পরে প্রথম টোল প্লাজা। এটি হচ্ছে সুরজপুর টোল প্লাজা, সুরজপুর আমার বারবার ভুল হয়। এটা হচ্ছে সূর্যপুর টোল প্লাজা। এই সূর্যপুর ক্রস করে কিছুটা এগিয়ে গেলে কিষানগঞ্জ পড়বে, তারপর ইসলামপুর, তারপর আমাদের ডেস্টিনেশন আজকের মতন শিলিগুড়ি। কিষানগঞ্জ আর 1 কিলোমিটার দূরে, ইসলামপুর এখনো 30। তার মানে কিষানগঞ্জ স্টেশনের সামনে আমরা চলেই এসেছি প্রায়। স্টেশনের পাশের ফ্লাইওভারটা আমরা ধরবো, ফ্লাইওভারটা ধরে সোজা বেরিয়ে যাব। সোজা বেরিয়ে আমরা ইসলামপুর বিহারটাকে ক্রস করে আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। দেখুন রাত্রিবেলা এই রাস্তাটা কি সুন্দরই না লাগছে। ওই সামনে কিছু গাড়ি আর ওই পেছনে কিছু গাড়ি, এই মাঝখানে আমি একা চালাচ্ছি নিজের মনে অন্ধকারে। এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। হালকা হালকা কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে উপরের দিকে, তবে এতটাও কুয়াশা নেই যে ভিজিবিলিটি ব্লক করবে, কিন্তু কুয়াশাটা খুব মিষ্টি কুয়াশা হয়ে রয়েছে একটা। এইসব রাস্তায় রাত্রিবেলা দিয়ে গাড়ি চালিয়ে সত্যিই মজা। আচ্ছা, রোডের আপডেট হচ্ছে আমরা ইসলামপুর ঢুকবো কিছুক্ষণের মধ্যে। আমরা এখনো বিহারে আছি, আমরা এখনো বিহার ক্রস করে উঠতে পারিনি। এই যে আমরা এখন উঠতে চলেছি ইসলামপুর বাইপাস। এই যে বাদিকে রাস্তাটা চলে গেল, এটা বেরিয়ে গেল ইসলামপুর টাউনের দিকে এবং আমরা ধরে নিলাম দ্য বিউটিফুল ইসলামপুর বাইপাস। এই কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যে কটা বাইপাস পড়ে তার মধ্যে আমার দেখা সব থেকে সুন্দর দুটি বাইপাস হচ্ছে রায়গঞ্জ এবং ইসলামপুর। রায়গঞ্জ থেকে আমি ম্যাক্সিমাম টাইম দিনের বেলা দেখতে পাই এবং ইসলামপুরটাকে ম্যাক্সিমাম টাইম আমি সন্ধ্যাবেলার আলো নামার পরে দেখতে পাই। তো সেই কারণে আমার ইসলামপুরের প্রতি একটা টান আছে। ইসলামপুরের বাইপাসটা রাতের আলোতে এত সুন্দর লাগে। খেয়ে একটু জিরিয়ে নিয়ে 10-15 মিনিট একটা ব্রেক দিয়ে আরামসে আমরা বেরোলাম এবার গন্তব্যস্থলের দিকে। আর মাকি পড়ে মাত্র 60 থেকে 70 কিলোমিটার হয়তো পড়ে রয়েছে। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। আর কোনো তাড়া নেই, আস্তে আস্তে যাব। 9টা 9:30টার মধ্যে হোটেলে ঢুকবো, ঢুকে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম। আজকের মতন আর কিচ্ছু নেই। এখন এই রাস্তা দেখুন, রাস্তার অবস্থা দেখুন, রাস্তাটা পুরো কেটে রেখেছে মাঝখান থেকে। আমার চাকা একবার ডান দিক যাচ্ছে, একবার বাঁ দিক যাচ্ছে। এবার আমার এতটা চওড়া চাকা, তাতে এরকম হচ্ছে। ভাবুন কেউ সরু চাকা নিয়ে এই রাস্তাটায় উঠলে তার কি অবস্থা হবে। সে যদি একটা এদিক ওদিক আসে মুখ থুবড়ে আছাড় খেয়ে পড়বে। রাস্তাটার এমন অবস্থা, পুরো চেঁচে দিয়েছে।
কোনো মানে হয় এটার? অন্ধকার এমনিতে রাস্তাটা, তার উপর এরম ভাবে চাচা। এটি পরে বাগডোগরা ঢোকার ঠিক আগে আগে পড়বে এটা। আমরা মোটামুটি আর কিলোমিটার 20-25 দূরে আছি হোটেল থেকে। আমি এখন এই আর মোটামুটি যদি শিলিগুড়ি বাগডোগরার ওখানে ট্রাফিক না থাকে তাহলে আধ ঘন্টার মধ্যে হোটেলে পৌঁছে যাবো, আশা করা যায়। এবার দেখা যাক।